গল্পের ঝুলি শনিবার সাসপেন্স। নীলখামের শেষ চিঠি, রাতের কলকাতা। কলকাতা শহরকে অনেকে বলে ঘুমহীন শহর। দিনে এই শহর মানুষের ভিড়ে বেঁচে থাকে, আর রাতে এই শহর তার গোপন সত্যগুলো লুকিয়ে রাখে। আজ 17 সেপ্টেম্বর, সময় রাত 8:09। টানা 3 দিন ধরে বৃষ্টি হচ্ছে। ভেজা রাস্তার উপর সোডিয়াম লাইটের হলুদ আলো পড়ে শহরটাকে যেন আরও নিঃসঙ্গ করে তুলেছে। দক্ষিণ কলকাতার এক শান্ত আবাসিক এলাকা, একটি সম্পূর্ণ বারো কদমতলা লেন, শান্তিনিকেতন এনক্লেভ, কলকাতা। 3 তলা পুরনো বাড়ি, লোহার গেট, সামনে ছোট্ট বাগান। বাড়ির ভেতরে আলো জ্বলছে, কিন্তু সেই আলোয় আজ এমন এক ঘটনা ঘটতে চলেছে যার উত্তর খুঁজতে গিয়ে বদলে যাবে অনেক মানুষের জীবন। রান্নাঘরে কাজ করছেন মালতী, বয়স 55। এই বাড়িতে আছেন প্রায় 18 বছর। তিনি ট্রেতে করে রাতের চা নিয়ে 2য় তলার স্টাডি রুমের সামনে এসে দাঁড়ালেন। দরজায় টোকা দিলেন। মালতী, দাদাবাবু, চা রেখে যাচ্ছি। কোনো উত্তর নেই। তিনি আবার বললেন, মালতী, দাদাবাবু, শুনতে পাচ্ছেন? ভেতরটা অস্বাভাবিক চুপচাপ। মালতীর কপালে ভাঁজ পড়ল। এই সময় অরিন্দম রায় সব সময় উত্তর দেন, আজ দিচ্ছেন না। তিনি ধীরে ধীরে দরজার হাতল ঘোরালেন। হাতল নড়ল না। দরজা ভেতর থেকে লক। মালতী দ্রুত নিচে নেমে এলেন। মালতী, বৌমা, দাদাবাবু দরজা খুঁজছেন না। ড্রয়িং রুমে বসেছিলেন অনন্যা রায়। চোখ তুলে তাকালেন। অনন্যা, মিটিং করছেন না তো? মালতী, না বৌমা, একদম কোনো শব্দ নেই। সিঁড়ি বেয়ে ওপরে উঠে এলেন অনন্যা, ছেলে ঋত্বিক, ছোট ভাই সৌম্য আর বাড়ির কেয়ারটেকার হরিপদ। অনন্যা দরজায় ধাক্কা দিলেন। অনন্যা, অরিন্দম, শুনতে পাচ্ছ? দরজা খোলো। ভেতরে নীরবতা। ঋত্বিক মোবাইল বের করে বাবার নম্বরে ফোন করল। স্টাডি রুমের ভেতরেই রিংটোন বাজতে শুরু করল, কিন্তু ফোন কেউ ধরল না। এক মুহূর্তের জন্য সবার চোখাচোখি হল। কিছু একটা ঠিক নেই। সৌম্য, আর অপেক্ষা নয়। হরিপদ, আমার সঙ্গে এসো। 1, 2, 3। দরজা কাঁপল। 2য় ধাক্কা। 3য় ধাক্কায় তালা ভেঙে গেল। দরজা খুলতেই সবাই থমকে দাঁড়িয়ে গেল। ঘরের মাঝখানে পড়ে আছেন অরিন্দম রায়। চেয়ার উল্টে গেছে, ডান হাত মেঝের দিকে ছড়িয়ে, চোখ খোলা, মুখে যন্ত্রণার ছাপ। ঘরের বাতাসে এক অদ্ভুত তিক্ত গন্ধ। অনন্যা ছুটে গেলেন। অরিন্দম, শুনতে পাচ্ছ? না, কোনো সাড়া নেই। পুলিশ এসে ঘর সিল করে দিল। ইন্সপেক্টর অর্পণ দত্ত ধীরে ধীরে ঘরটা পরীক্ষা করছিলেন। হঠাৎ তার চোখ পড়ল অরিন্দমের ডান হাতের কাছে একটি নীল খাম। খামের ওপর কোনো নাম নেই। তিনি গ্লাভস পরে খাম খুললেন। ভেতরে সাদা কাগজ, মাত্র 1 লাইন লেখা, যাকে সবাই সবচেয়ে বেশি বিশ্বাস করে, খুনি সেই। ঘরের ভেতর যেন হঠাৎ আরও ঠান্ডা হয়ে গেল। অর্পণ কাগজটা আবার খামের মধ্যে ঢুকিয়ে বললেন, আজ রাত থেকে এই বাড়ির কেউ বাইরে যাবে না। এই খুনের উত্তর এই বাড়ির ভেতরেই আছে। রাত 9:56, উত্তর কলকাতা। একটি ছোট্ট ফ্ল্যাট। বই, কেস ফাইল, পুরনো সংবাদপত্র আর দেওয়ালে ঝোড়ানো কলকাতার মানচিত্র। চায়ের কাপের পাশে বসে একটি পুরনো কেসের নোট পড়ছিল ঈশান সেন। ঠিক তখনই ফোন বেজে উঠল। স্ক্রিনে ভেসে উঠল ইন্সপেক্টর অর্পণ দত্ত। ঈশান ফোন ধরল। ঈশান, হ্যাঁ অর্পণ, তোমার সাহায্য দরকার। লকড রুম, মৃতদেহ আর একটা চিঠি। চিঠিতে কি লেখা? যাকে সবাই সবচেয়ে বেশি বিশ্বাস করে, খুনি সেই। কয়েক সেকেন্ড নীরবতা। তারপর ঈশান বলল, আমি চললাম। দৃশ্য 7। বাড়ির সামনে রাত 10:32। বৃষ্টি প্রায় থেমে এসেছে। কালো এসইউভি থেকে নামল
ঈশান। তার পেছনে নেমে এলো সাংবাদিক রুদ্র ঘোষ। রুদ্র: দেখছি আবার একটা রাতজাগা কেস। রুদ্র: আজ কথা কম বলবি, শুধু দেখবি। অনেক সময় চোখ মানুষের মুখের চেয়েও বেশি সত্যি বলে। রুদ্র একটু চুপ করে গেল। ঈশান গেট পেরিয়ে বাড়ির দিকে এগোলো। একবারও মৃতদেহের দিকে তাকালো না, বরং সে প্রথমে তাকালো দরজার ভাঙা তালার দিকে, তারপর সিঁড়ির রেলিং, তারপর মেঝের ভেজা দাগ। অর্পণ অবাক হয়ে জিজ্ঞেস করল, মৃতদেহ দেখছ না? ঈশান মৃদু হেসে বলল, মৃতদেহ কোথাও যাবে না, কিন্তু সত্যিটা অনেক সময় আমাদের চোখের সামনে থেকেও পালিয়ে যায়। ঝুঁকে পড়ল। তার আঙুলে লেগে রইল খুব সূক্ষ্ম সাদা গুঁড়োর মতো কিছু। সে কিছু বলল না, শুধু আঙুলের দিকে তাকিয়ে রইল। তারপর খুব আস্তে বলল, খুনি ভুল করেছে, আর সেই ভুলটাই তাকে ধরা পড়াবে। দূরে বৃষ্টির টুপটাপ শব্দ। ঈশান সেন কোনোদিনই তদন্ত শুরু করতেন না মৃতদেহ দিয়ে, তিনি শুরু করতেন মানুষ দিয়ে। কারণ মৃত মানুষ মিথ্যে বলে না, মিথ্যে বলে জীবিতরা। ড্রয়িং রুমে সবাই বসে আছে, কারো মুখে কথা নেই। ঘড়িতে তখন রাত 11:15। ইন্সপেক্টর অর্পণ দত্ত টেবিলের উপর নীল খামটা রেখে বললেন, এই ঘরে যারা আছেন তাদের মধ্যে একজন খুনি, আর একজন জানে আসল সত্যি। ঘরের বাতাস আরো ভারী হয়ে উঠল। ঈশান ধীরে ধীরে সবার মুখের দিকে তাকালো। একবারও প্রশ্ন করল না, প্রথমে শুধু দেখল অনন্যা রায়, চোখ লাল, কিন্তু কান্না থেমে গেছে। ঋত্বিক বারবার ডান হাতের বুড়ো আঙুলের নখ কামড়াচ্ছে। সৌম্য অস্বাভাবিক শান্ত। মালতী 2 হাত জোড় করে বসে জব করছে। ড্রাইভার রবিন মাথা নিচু, কিন্তু চোখ দুটো ঘরের প্রতিটি নড়াচড়া অনুসরণ করছে। ঈশান মৃদু হেসে বলল, ভয়ের একটা অদ্ভুত অভ্যাস আছে। যে অপরাধী নয় সে খুনিকে ভয় পায়, আর যে অপরাধী সে ধরা পড়াকে ভয় পায়। প্রথম জেরা অনন্যা রায়। ঈশান: শেষ কবে আপনার স্বামীর সঙ্গে কথা হয়েছিল? অনন্যা: সন্ধ্যা 7টা নাগাদ। উনি বললেন কেউ যেন বিরক্ত না করে। তারপর? আমি নিচে নেমে যাই। চা? মালতী নিয়ে গিয়েছিল। ঈশান মাথা নাড়ল। আপনার স্বামীর কোনো শত্রু ছিল? অনন্যা কিছুক্ষণ চুপ থেকে বললেন, ব্যবসায় শত্রু ছিল অনেক, কিন্তু বাড়ির মধ্যে আমি কখনো ভাবিনি। তার গলা কেঁপে গেল। দ্বিতীয় জেরা ঋত্বিক। ঈশান চেয়ারটা একটু সামনে টানল। আপনি কোথায় ছিলেন? আমার ঘরে। প্রমাণ? ভিডিও গেম খেলছিলাম। অনলাইনে? হ্যাঁ। কার সঙ্গে? ঋত্বিক থেমে গেল। একাই। ঈশান কিছু লিখে রাখল। তৃতীয় জেরা সৌম্য। আপনি? আমি লাইব্রেরিতে বই পড়ছিলাম। কেউ দেখেছে? না। আপনার ভাই আপনার ভাইয়ের সঙ্গে সম্পর্ক কেমন ছিল? সৌম্য মৃদু হেসে বলল, রক্তের সম্পর্ক সবসময় ভালো হয় না মিস্টার সেন। ঘরের সবাই তার দিকে তাকালো। অর্পণ কপাল কুঁচকালেন। একটি ছোট্ট পর্যবেক্ষণ। সবাই কথা বলছে, কিন্তু ঈশান হঠাৎ উঠে জানলার কাছে চলে গেল। জানলার নিচে কাঠের ফ্রেমে হাত বুলিয়ে খুব ছোট্ট একটা কালো দাগ দেখতে পেল। সে পকেট থেকে একটি ছোট টর্চ বের করল। আলো ফেলতেই দাগটা চকচক করে উঠল। রুদ্র কাছে এসে ফিসফিস করে বলল, কি? ঈশান উত্তর দিল না, শুধু বলল, এই দাগটা আজকের নয়। মৃতদেহের কাছে ফরেন্সিক দল এখনো কাজ করছে। ঈশান ধীরে ধীরে অরিন্দমের ডান হাতের দিকে তাকাল। আঙুল শক্ত হয়ে আছে, কিন্তু একটা বিষয় তার চোখ এড়াল না। অরিন্দমের হাতঘড়ি বাঁ হাতে থাকার কথা। ছবিতে তাই দেখা গেছে, কিন্তু এখন ঘড়িটিটা ডান হাতে।
ঈশান নিচু স্বরে বলল, মৃত মানুষ নিজের ঘড়ি বদলায় না। অর্পণ অবাক। মানে? ঈশান শান্ত গলায় বলল, মৃত্যুর পর কেউ ওর শরীর ছুঁয়েছে। ঘরের ভেতর নিস্তব্ধতা নেমে এলো। ঠিক তখনই অর্পণের ফোনে একটি অজানা নম্বর থেকে বার্তা এলো। ভুল মানুষকে জেরা করছেন, স্টাডি রুমের বুকশেলফের তৃতীয় তাক দেখুন। অর্পণ আর ঈশান একে অপরের দিকে তাকালো। দুজনেই দৌড়ে উঠল সিঁড়ি বেয়ে। স্টাডি রুমের তৃতীয় তাক সরাতেই পেছনে একটি ছোট্ট লোহার সেফ। সেফের দরজা আধ খোলা। ভেতরে মাত্র একটি জিনিস, একটি পুরনো পেন ড্রাইভ। ঈশান সেটি হাতে তুলে নিয়ে ধীরে বলল, মনে হচ্ছে অরিন্দম রায় খুন হওয়ার আগেই জানতেন কেউ তাকে হত্যা করতে আসছে। পেনড্রাইভের গোপন সত্য। কখনো কখনো একটা ছোট্ট পেনড্রাইভ একটা সাম্রাজ্য ধ্বংস করে দিতে পারে, আর কখনো একটা খুনের আসল ককারণ লুকিয়ে থাকে মাত্র কয়েক মেগাবাইটের মধ্যে। স্টাডি রুমে দাঁড়িয়ে ঈশান কিছুক্ষণ পেনড্রাইভটার দিকে তাকিয়ে রইল। তারপর বলল, অর্পণ, এই পেনড্রাইভ কেউ লুকিয়ে রাখেনি। অর্পণ অবাক হয়ে জিজ্ঞেস করলেন, তাহলে? এটা রেখে যাওয়া হয়েছে যাতে কেউ খুঁজে পায়। রুদ্র কপাল কুঁচকে বলল, মানে এটা একটা ফাঁদ? ঈশান মৃদু হেসে বলল, হতে পারে, আবার সত্যিটাও হতে পারে। তদন্তে সবচেয়ে বিপজ্জনক জিনিস হল খুব সহজে পাওয়া প্রমাণ। পুলিশের ফরেন্সিক ল্যাপটপে পেনড্রাইভটি লাগানো হলো। ভেতরে মাত্র একটি ভিডিও ফাইল, নাম final_message.mp4। অর্পণ প্লে করলেন। স্ক্রিনে দেখা গেল অরিন্দম রায়, মুখে ক্লান্তি, চোখের নিচে কালি। তিনি ক্যামেরার দিকে তাকিয়ে বললেন, যদি তোমরা এই ভিডিও দেখো তাহলে বুঝবে আমি হয়তো আর বেঁচে নেই। ঘরের সবাই নিঃশ্বাস বন্ধ করে শুনছে। অরিন্দম আবার বললেন, আমাকে যে মেরে ফেলবে সে আমার খুব কাছের মানুষ। হঠাৎ ভিডিও কেঁপে উঠল, স্ক্রিন ঝাপসা। তারপর ভিডিও কেটে গেল। মাত্র 23 সেকেন্ড। রুদ্র হতাশ হয়ে বলল, এতেই শেষ? ঈশান ভিডিওটা আবার চালালো। এইবার সে অরিন্দমের কথা নয়, পেছনের বুকশেলফের দিকে তাকিয়ে রইল। দ্বিতীয়বার, তৃতীয়বার। তারপর ভিডিও থামিয়ে জুম করল। অর্পণ বললেন, কি দেখছ? ঈশান ধীরে উত্তর দিল, অরিন্দম নয়, ওর পেছনে দাঁড়িয়ে থাকা মানুষটাকে। সবাই চমকে উঠল। জুম করা ছবিতে বুকশেলফের কাছে খুব অস্পষ্ট একটা প্রতিবিম্ব। মুখ বোঝা যাচ্ছে না, কিন্তু স্পষ্ট দেখা যাচ্ছে একজন মানুষ ভিডিও রেকর্ডিংয়ের সময় ঘরেই দাঁড়িয়েছিল। নতুন সন্দেহ অর্পণ সঙ্গে সঙ্গে সবাইকে আবার ডেকে পাঠালেন। ঈশান এবার প্রথম প্রশ্ন করল রবিনকে, তুমি কত বছর ধরে এই বাড়িতে কাজ করছো? 6 বছর। আজ সন্ধ্যা 7টা থেকে 8টার মধ্যে কোথায় ছিলে? গ্যারেজে। কেউ দেখেছে? হরিপদ। ঈশান কিছু বলল না। সে শুধু রবিনের জুতোর দিকে তাকিয়ে রইল। জুতোর তলায় সাদা রঙের গুঁড়ো, একই গুঁড়ো যেটা সে সিঁড়ির ধাপে পেয়েছিল। অদ্ভুত আবিষ্কার ঠিক তখনই ফরেন্সিক অফিসার এসে বললেন, স্যার, প্রাথমিক রিপোর্ট এসেছে। অর্পণ রিপোর্টটা পড়লেন। তার মুখের ভাব বদলে গেল। ঈশান শান্তভাবে বলল, বলুন। অর্পণ ধীরে ধীরে পড়লেন, মৃত্যুর সম্ভাব্য সময় রাত 8টা নয়, সন্ধ্যা 6:45 থেকে 7টার মধ্যে। ঘরে নীরবতা। রুদ্র অবাক, কিন্তু 8টার পর তো সবাই ফোন করেছে। ঈশান মাথা নাড়ল। হ্যাঁ, কারণ খুনি চাইছিল সবাই ভাবুক অরিন্দম তখনও জীবিত ছিলেন। শেষ দৃশ্য, ঈশান আবার স্টাডি রুমে ঢুকল। ঘরটা অন্ধকার। সে টর্চ জ্বালালো। টেবিলের নিচে আলো ফেলতেই একটা ছোট্ট ধাতব বোতাম গড়িয়ে বেরিয়ে এলো। কোটের বোতাম, কালো রঙের।
ঈশান সেটা হাতে তুলে নিল, মৃদু হাসল। এবার প্রথম সত্যিটা পেলাম। কিন্তু ঠিক সেই মুহূর্তে, বাঁচান, কেউ আছে? ঈশান, অর্পণ আর রুদ্র দৌড়ে নিচে নেমে এলো। ড্রয়িং রুমে দাঁড়িয়ে কাঁপছেন মালতী। তার হাতে একটি নতুন নীল খাম, খামের ওপরে লাল কালি দিয়ে লেখা, ঈশান সেন, তদন্ত বন্ধ করুন, না হলে পরের মৃতদেহ আপনার সামনে পড়বে। একজন খুনি যখন তদন্তকারীকে চিঠি পাঠায়, তখন সে শুধু হুমকি দেয় না, সে নিজের আত্মবিশ্বাসও প্রকাশ করে। কারণ সে বিশ্বাস করে তার ভুল কেউ ধরতে পারবে না। কিন্তু সে জানে না, ঈশান সেন হুমকি পড়েন না, তিনি হুমকির ভেতরে লুকিয়ে থাকা ভুলগুলো পড়েন। ড্রয়িং রুমে সবাই দাঁড়িয়ে, মালতীর হাত কাঁপছে। অর্পণ গ্লাভস পরে খামটি খুললেন। ভেতরতরে একটি মাত্র কাগজ, তাতে টাইপ করা লেখা, রাত 12টার আগে সত্যি খুঁজে না পেলে এই বাড়িতে আরেকজন মরবে। রুদ্র নিচু গলায় বলল, এটা কি আমাদের ভয় দেখানোর চেষ্টা? ঈশান কাগজটা হাতে নিয়ে অনেকক্ষণ চুপ করে রইল। তারপর বলল, না, এটা একটা ঘোষণা। অর্পণ তাকালেন, মানে? যে এই চিঠি লিখেছে সে নিশ্চিত আমরা ভুল পথে এগোচ্ছি। ঈশান আবার স্টাডি রুমে ফিরে গেল। ঘরে ঢুকেই সে দরজাটা ভেতর থেকে বন্ধ করল। তারপর ধীরে ধীরে পুরো ঘরটা দেখল। চেয়ার, টেবিল, কার্পেট, বইয়ের তাক, জানলা। হঠাৎ সে টেবিলের ওপর রাখা কাচের জগটা তুলে আলোয় ধরল। রুদ্র অবাক হয়ে বলল, ওটায় কি আছে? ঈশান উত্তর দিল, প্রশ্নটা হওয়া উচিত, ওটায় কি নেই? পানির গ্লাস আছে, জগ আছে, কিন্তু একটাও আঙুলের ছাপ নেই। অর্পণ থমকে গেলেন। মানে কেউ মুছে দিয়েছে? ঈশান মাথা নাড়ল। হ্যাঁ, কিন্তু একটা বড় ভুল করেছে। দেওয়ালে ঝুলানো ঘড়িটা খুলে হাতে নিল ঈশান। পেছনের ঢাকনা খুলতেই একটি ছোট্ট কাগজ পড়ে গেল। অর্পণ অবাক, এটা এখানে এলো কিভাবে? ঈশান কাগজটা খুলল। ভেতরে 3টি সংখ্যা লেখা, 7, 14, 22। রুদ্র বলল, লকারের পাসওয়ার্ড? ঈশান মাথা নাড়ল। না, এগুলো সময়ও নয়। সে কিছুক্ষণ ভাবল, তারপর হঠাৎ বলল, লাইব্রেরি। বাড়ির নিচতলার ছোট্ট লাইব্রেরি। দেওয়ালে কাঠের বুকশেলফ, শত শত বই। ঈশান সরাসরি গেল 14 নম্বর তাকে, তারপর 7 নম্বর বই। বইটার নাম কর্পোরেট ল ম্যানুয়াল। সে বইটা বের করতেই পেছনে লুকোনো একটি খাম, কিন্তু নীল নয়, কালো। অর্পণ ধীরে ধীরে খুললেন। ভেতরে মাত্র একটি পুরনো ছবি। ছবিতে 4 জন মানুষ, অরিন্দম, সৌম্য আর 2 জন অচেনা ব্যক্তি। ছবির পেছনে লেখা, সব ঋণ একদিন শোধ হয়। ঈশান ছবিটা হাতে নিয়ে সৌম্যর সামনে এসে দাঁড়াল। এই ছবিটা কবে তোলা? সৌম্য একবার তাকিয়ে বলল, মনে নেই। ঈশান শান্ত গলায় বলল, মিথ্যে বলছেন। সৌম্য এবার চোখ তুলে তাকালো। আপনি কিভাবে বুঝলেন? কারণ ছবিতে আপনার হাতে যে ঘড়ি, সেটা আপনি এখনো পরেন। এই ঘড়ি সীমিত সংস্করণের। এমন ঘড়ি মানুষ ভুলে যায় না। সৌম্যর মুখের রং বদলে গেল। ঠিক তখনই ফরেনসিক অফিসার ছুটে এলেন। স্যার, বিষের রিপোর্ট এসেছে। অর্পণ জিজ্ঞেস করলেন, কি পাওয়া গেছে? অরিন্দম রায়কে ধীরে কাজ করা একটি বিরল নিউরোটক্সিন দেওয়া হয়েছিল। খাবারের সঙ্গে নয়, চায়ের মধ্যেও নয়, ইঞ্জেকশনেও নয়। রুদ্র অবাক। তাহলে? ফরেনসিক অফিসার বললেন, চামড়ার সংস্পর্শে। ঘরে নীরবতা। ঈশান আস্তে করে টেবিলের উপর রাখা কলমটা তুলে নিল। অরিন্দম কি
এই কলম দিয়ে লিখতেন? অনন্যা বললেন, হ্যাঁ। ঈশান গ্লাভস পরে কলমটা পরীক্ষা করল। কলমের গ্রিপে একটা খুব পাতলা স্বচ্ছ আবরণ। ঈশান মৃদু স্বরে বলল, মনে হচ্ছে মৃত্যুর শুরু হয়েছিল একটা স্বাক্ষর করার মুহূর্তে। ঠিক তখনই পুরো বাড়ি অন্ধকার, কেউ কিছু দেখতে পাচ্ছে না। দূরে কারো দৌড়ানোর শব্দ, ধূপ, কাঁচ ভাঙার শব্দ, তারপর একটি গুলির আওয়াজ, ধাম। অনন্যা চিৎকার করে উঠলেন। বিদ্যুৎ ফিরে আসতেই সবাই স্থির হয়ে গেল। ড্রয়িং রুমের মাঝখানে ড্রাইভার রবিন মেঝেতে পড়ে আছে, তার বুক থেকে রক্ত বেরোচ্ছে। কাঁপতে কাঁপতে সে ঈশানের হাত চেপে ধরল। ভাঙা গলায় শুধু একটি শব্দ বলল, নীল। তারপর তার হাত নিস্তেজ হয়ে গেল। রবিন কি খুনি ছিল, নাকি সে খুনিকে চিনে ফেলেছিল? আর নীল বলতে সে কি বোঝাতে চেয়েছিল? রবিনের নিথর দেহের পাশে হাঁটু গেড়ে বসে আছে ঈশান। চারদিকে আতঙ্ক, কেউ কথা বলছে না, শুধু বাইরে বৃষ্টির শব্দ। অর্পণ দ্রুত অ্যাম্বুলেন্সে ফোন করলেন। কয়েক মিনিটের মধ্যেই চিকিৎসক এসে মাথা নেড়ে বললেন, অনেক দেরি হয়ে গেছে, উনি আর নেই। রুদ্র স্তব্ধ হয়ে দাঁড়িয়েছিল। ঈশান মরার আগে ও শুধু একটা কথাই বলল, নীল। এর মানে কি? ঈশান কোনো উত্তর দিল না। সে রবিনের ডান হাতটা আলতো করে তুলে দেখল। আঙুলের ফাঁকে শক্ত করে চেপে ধরা একটা খুব ছোট্ট নীল সুতো। ঈশান সেটা সাবধানে খুলে পকেটে রাখল। খুনি তাড়াহুড়ো করেছে, তাড়াহুড়ো করলে মানুষ ভুল করেই। অর্পণ অবাক হয়ে জিজ্ঞেস করলেন, তুমি কি বুঝলে? এখনো না, তবে এই সুতোটা খুব গুরুত্বপূর্ণ। এরপর ঈশান সবার দিকে তাকিয়ে শান্ত গলায় বলল, আজ রাত থেকে কেউ একা এথাও যাবে না। খুনি এখনো এই বাড়ির মধ্যেই আছে, আর সে দ্বিতীয়বার খুন করতে ইতস্তত করবে না। এই কথা শুনে অনন্যা রায় কেঁপে উঠলেন। মিস্টার সেন, আমাদের মধ্যে কেউ সত্যি খুনি? ঈশান ধীরে বলল, আমি এখনো কাউকে খুনি বলছি না, কিন্তু একজন মানুষ এমন কিছু লুকোচ্ছে যা এই কেসের মোড় ঘুরিয়ে দিতে পারে। ঘড়িতে তখন রাত 12:20। ফরেনসিক টিম রবিনের দেহ পরীক্ষা করতে গিয়ে একটি অদ্ভুত তথ্য পেল। রবিনকে খুব কাছ থেকে গুলি করা হয়েছে, কিন্তু গুলির শব্দ শোনার আগেই তার শরীরে ঘুমের ওষুধের প্রভাব শুরু হয়ে গিয়েছিল। রুদ্র অবাক হয়ে বলল, মানে গুলি করার আগেই ওকে অচেতন করা হয়েছিল? ঈশান মাথা নাড়ল। ঠিক তাই। অর্থাৎ খুনি জানত রবিন কিছু বলে দিতে পারে। অর্পণ গভীরভাবে শ্বাস নিলেন। তাহলে রবিন খুনিকে চিনত? হ্যাঁ, আর সেই কারণেই ওকে চুপ করিয়ে দেওয়া হয়েছে। ঠিক তখনই ঈশানের চোখ পড়ল ড্রয়িং রুমের এক কোণে রাখা বড় ফুলদানির দিকে। সে ধীরে ধীরে এগিয়ে গেল। ফুলদানির নিচে কার্পেটটা সামান্য উঁচু হয়ে আছে। কার্পেট সরাতেই দেখা গেল একটা ছোট্ট ধাতব চাবি। চাবির গায়ে খোদাই করা L-27 রুদ্র। L-27 রুদ্র বলল, এটা কোনো চাবি? ঈশান উত্তর দিল, এই বাড়ি নয়, কিন্তু অরিন্দম রায় এটা লুকিয়ে রেখেছিলেন। অনন্যা বিস্মিত হয়ে বললেন, আমি এই চাবি আগে কখনো দেখিনি। ঈশান শান্তভাবে চাবিটা পকেটে রাখল। তারপর হঠাৎ সে অনন্যার দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, আপনার স্বামী কি কোনো ব্যাংক লকার ব্যবহার করতেন? অনন্যা কয়েক সেকেন্ড চুপ করে থেকে বললেন, একটা ছিল, কিন্তু প্রায় 8 বছর আগে বন্ধ করে দিয়েছিলেন। ঈশান সঙ্গে সঙ্গে বলল, না, বন্ধ করেননি। আপনাদের সেটা জানানো হয়নি। ঘরে আবার নীরবতা নেমে এলো। সৌম্য এতক্ষণ চুপচাপ ছিল। এবার সে বলল, আপনি কি বলতে চাইছেন দাদা, আমাদের কাছ থেকে কিছু লুকিয়ে রেখেছিলেন? ঈশান তার চোখের দিকে তাকিয়ে উত্তর দিল,
আমি বলতে চাইছি, অরিন্দম রায় মৃত্যুর আগে থেকেই জানতেন তার জীবন বিপদে। রুদ্র ধীরে ধীরে বলল, তাহলে ভিডিও, নীলখাম, লুকোনো চাবি সবকিছু উনি আগে থেকে রেখে গেছেন? হয়তো, হয়তো না। এই হয়তোটাই এখন আমাদের সবচেয়ে বড় শত্রু। ঠিক তখনই ফরেন্সিক অফিসার দৌড়ে এসে একটি সিল করা খাম ঈশানের হাতে দিলেন। মিস্টার সেন, কলমের রিপোর্ট এসেছে। ঈশান খাম খুলে রিপোর্ট পড়তে শুরু করল। রিপোর্ট পড়তে পড়তেই তার চোখে এক ঝলক বিস্ময় ফুটে উঠল। অর্পণ উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করলেন, কি হয়েছে? ঈশান ধীরে ধীরে রিপোর্টটা বন্ধ করল। তারপর বলল, অরিন্দম রায়কে যে বিষে হত্যা করা হয়েছে, সেই একই বিষের অতি ক্ষুদ্র চিহ্ন রবিনের জামাতেও পাওয়া গেছে। রুদ্র বিস্ময়ে বলে উঠল, মানে রবিনও আগে থেকেই টার্গেট ছিল? ঈশান মাথা নাড়ল। না। তার মানে রবিন খুনের সময় অরিন্দমের খুব কাছাকাছি ছিল? অর্পণ বললেন, তাহলে ও নির্দোষ? ঈশান জানালার বাইরে তাকিয়ে মৃদু স্বরে বলল, না, রবিন নির্দোষ এ কথা এখনো বলছি না, কিন্তু নিশ্চিতভাবে বলছি, রবিন এই খেলার শেষ খেলোয়াড় ছিল না। বাইরে আবার বৃষ্টি শুরু হয়েছে। জানালার কাঁচ বেয়ে জল গড়িয়ে পড়ছে। ঈশান সেই জলের দিকে তাকিয়ে যেন নিজের মনেই বল, খুনি একটা ভুল করেছে, আর সেই ভুলটা সে নিজেই বুঝতে পারেনি। রুদ্র কাছে এসে ফিসফিস করে জিজ্ঞেস করল, কোন ভুল? ঈশান ধীরে তার পকেট থেকে নীল রঙের সুতোটা বের করল। তারপর বলল, আগামীকাল সকাল হওয়ার আগেই আমি জানব এই নীল সুতোর মালিক কে। আর সেই মুহূর্তেই ঈশানের মোবাইল ফোন বেজে উঠল। অজানা নম্বর। ফোন ধরতেই ওপাশ থেকে বিকৃত কণ্ঠে শুধু একটি বাক্য শোনা গেল, মিস্টার সেন, আপনি সত্যির খুব কাছে পৌঁছে গেছেন। তাই এবার আপনার মরার পালা। ফোনটা কেটে গেল। ঘরের ভেতর আবার নেমে এলো অস্বস্তিকর নীরবতা। ঈশান খুব আস্তে মোবাইলটা টেবিলের উপর রাখল। তারপর ঠান্ডা গলায় বলল, এবার খুনি ভুল করল। কারণ যে মানুষ ভয় দেখায় সে ভয় পায়ও। রাত প্রায় ৩টে। বাইরে বৃষ্টি থেমে গেছে। ঈশান একা স্টাডি রুমে দাঁড়িয়ে আছে। টেবিলের ওপর সাজানো নীল খাম, কালো বোতাম, নীল সুতো, পুরনো ছবি, কলম আর ফরেন্সিক রিপোর্ট। রুদ্র চুপচাপ এসে দাঁড়ালো। তুই কিছু বুঝেছিস? ঈশান টেবিলের দিকে তাকিয়েই বলল, সবটা নয়, কিন্তু যতটুকু বুঝেছি তাতে খুনি আর বেশিক্ষণ লুকিয়ে থাকতে পারবে না। অর্পণ ঘরে ঢুকলেন। সবাইকে ড্রয়িং রুমে ডেকে এনেছি। ঈশান ধীরে মাথা নাড়ল। ভালো, এবার শেষ অধ্যায়। কয়েক মিনিট পরে সবাই ড্রয়িং রুমে বসে। কারো মুখে কথা নেই। ঈশান সবার দিকে তাকিয়ে বলল, অরিন্দম রায়কে হত্যা করা হয়েছিল সন্ধ্যা ৬:৪৫ থেকে ৭টার মধ্যে, ৮টার পরে নয়। তারপর মৃতদেহ এমনভাবে সাজানো হয় যাতে সবাই ভাবে তিনি তখনও জীবিত ছিলেন। অর্পণ জিজ্ঞেস করলেন, কিভাবে এত নিশ্চিত? ঈশান কলমটা তুলে ধরল। এই কলমের গ্রোমের গ্রিপে বিষ লাগানো ছিল। অরিন্দম স্বাক্ষর করার সময় বিষ শরীরে ঢোকে। বিষ কাজ করতে কিছুটা সময় নেয়, তাই তিনি হঠাৎ পড়ে যান। ঈশান এবার নীল খামটা হাতে নিল। এই চিঠি অরিন্দম লেখেননি, কিন্তু তিনি জানতেন কেউ তাকে মারতে পারে, তাই আলাদা করে ভিডিও রেকর্ড করেছিলেন। সে টেবিল থেকে কালো বোতামটা তুলে ধরল। এই বোতামটা খুনির কোট থেকে ছিঁড়ে পড়ে। তারপর নীল সুতোটা দেখালো। আর এই সুতো রবিন মৃত্যুর আগে খুনির জামামা থেকে ছিঁড়ে নিয়েছিল। ঘরের নীরবতা। ঈশান ধীরে ধীরে সৌম্যর দিকে তাকালো। মিস্টার সৌম্য রায়, আপনি কি আপনার কোটটা একবার দেখাবেন? সৌম্য প্রথমে চুপ করে রইল,
অর্পণ বললেন, দেখান। কোট আনা হল। ডান হাতার কাছে একটি বোতাম নেই, আর ভেতরের আস্তরণ গাঢ় নীল সুতো দিয়ে সেলাই করা। রুদ্র নিঃশ্বাস বন্ধ করে তাকিয়ে আছে। সৌম্য বলল, এসব দিয়ে কিছু প্রমাণ হয় না। ঈশান উত্তর দিল, ঠিক বলেছেন, শুধু এগুলো দিয়ে নয়, কিন্তু আপনার ফোনের লোকেশন, স্টাডি রুমের বুকশেলফে আপনার আঙুলের ছাপ, ভিডিওর কাছে ধরা পড়া আপনার প্রতিবিম্ব, আর অরিন্দমবাবুর মৃত্যুর আগে আপনার সঙ্গে শেষ তর্ক, সব মিলিয়ে সত্যিটা পরিষ্কার। সৌম্যর কপপালে ঘাম। আপনি ভুল করছেন। ঈশান এবার টেবিলে রাখা পুরনো ছবিটা তুলে ধরল। এই ছবির পেছনে লেখা ছিল, সব ঋণ একদিন শোধ হয়। আপনি বহু বছর আগে অরিন্দমবাবুর কোম্পানির টাকা আত্মসাৎ করেছিলেন। তিনি সব জেনে গিয়েছিলেন। আপনাকে পুলিশের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। তাই আপনি আগে তাঁকেই সরিয়ে দিলেন। ঘরের মধ্যে পিনপতন নীরবতা। সৌম্য উঠল। হ্যাঁ হ্যাঁ, আমিই করেছি। ও সব সময় আমাকে অপমান করত। সব কৃতিত্ব ওর। আমি শুধু ছায়া হয়ে বেঁচেছিলাম। সে বলতে লাগল, ওই কলমে বিষ লাগিয়েছিলাম। আমি জানতাম, সই না করে ও কোনো কাগজ ফেরত দেয় না। মারা যাওয়ার পরে ঘরটা সাজিয়ে দিই, নীল খাম রেখে দিই, যাতে তদন্ত অন্যদিকে যায়। রবিন সব দেখে ফেলেছিল, তাই ওকেও মেরে ফেলি। অনন্যা। ঋত্বিক বাবার ছবির দিকে তাকিয়ে অর্পণ এগিয়ে এসে সৌম্যর হাতে হাতকড়া পরিয়ে দিলেন। সৌম্য রায়, আপনাকে অরিন্দম রায় এবং রবিন দাসের হত্যার অভিযোগে গ্রেপ্তার করা হচ্ছে। সৌম্য মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। সব শেষ। সবাই ধীরে ধীরে বাড়ি ছেড়ে বেরিয়ে গেল। ভোরের আলো ফুটতে শুরু করেছে। রুদ্র গাড়িতে উঠতে উঠতে বলল, কেস শেষ, এবার একটু ঘুমানো যাবে। ঈশান কোনো উত্তর দিল না। সে বাড়িটার দিকে শেষবার তাকালো। ঠিক তখনই তার মোবাইলে একটি নতুন মেসেজ এলো। অজানা নম্বর। মাত্র একটি লাইন, ভালো খেলেছ ঈশান, কিন্তু এটা ছিল শুধু প্রথম চাল। নিচে কোনো নাম নেই, শুধু একটি প্রতীক, নীল রঙের একটি খাম। ঈশান অনেকক্ষণ স্ক্রিনের দিকে তাকিয়ে রইল। তারপর খুব আস্তে বলল, তাহলে খেলা এখনো শেষ হয়নি। এখানেই শেষ হচ্ছে আজকের শনিবার সাসপেন্সের প্রথম পর্ব, নীল খামের শেষ চিঠি। আশা করি ঈশান সেনের এই রহস্যভেদী অভিযাত্রা আপনাদের ভালো লেগেছে। যদি গল্পটি উপভোগ করে থাকেন, তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন। আপনার মতামত অবশ্যই কমেন্টে জানান। আর এমন আরও নতুন রহস্য, রুদ্ধশ্বাস তদন্ত আর টান টান সাসপেন্সের গল্প শুনতে গল্পের ঝুলি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। আগামী শনিবার ঠিক এই সময় ঈশান সেন ফিরবে আরও এক নতুন রহস্য, আরও কঠিন তদন্ত আর এমন এক কেস নিয়ে যার সত্য আপনাকে শেষ মুহূর্ত পর্যন্ত ভাবিয়ে রাখবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, নিরাপদে থাকুন, আর মনে রাখবেন, সত্য কখনো চিৎকার করে না। আমি বিদায় নিচ্ছি। আবার দেখা হবে আগামী শনিবার নতুন এক সাসপেন্সের সঙ্গে। শুভরাত্রি।